একটি গাড়ি এগিয়ে চলছে। গাড়িটা লাশবাহী গাড়ি। সেই গাড়িতে দুটি মরদেহ, মা এবং সন্তানের। গাড়িটা যাচ্ছে যশোর কারাগারের দিকে। যশোর কারাগার অভিমুখে ছুটে চলছে এই গাড়িটা। উদ্দেশ্য স্ত্রী এবং সন্তানের শেষবারের মতো মুখটা দেখবে একজন স্বামী, একজন পিতা। যে পিতা সন্তানের জন্ম দেখেনি, যে পিতা সন্তানকে কোলে নেয়ার সৌভাগ্য অর্জন করেনি, যে পিতা সন্তানের জন্মের আগেই কারাগারে গিয়েছেন এবং তার অপরাধ হচ্ছে তিনি ছাত্রলীগের স্থানীয় সভাপতি। আরও অনেক অপরাধ থাকতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু যখন তার স্ত্রী এবং তার সন্তান মারা গেল, তখন তাকে প্যারোলে মুক্তি দেয়া হলো না। প্যারোলে মুক্তি দেয়া হয়নি, তাকে বন্দি করে রাখা হয়েছে। অবশেষে পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মৃতদেহ দুটো গাড়িতে করে যশোর কারাগারে যাবে। কারাগারের গেটে অন্তত শেষ দেখাটা যেন হয়, এরকম একটা রোমহর্ষক ঘটনা ঘটেছে আজকে বাগেরহাট এবং যশোরে। বাগেরহাটের সাদ্দাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই নামটি। আমি ব্যক্তিগতভাবে জানি না সে কত বড় অপরাধী, কত বড় দাগী আসামি, কিন্তু সে জেলে বন্দি রয়েছে। তার স্ত্রী মারা গিয়েছেন, তার সন্তান মারা গিয়েছেন, কিন্তু তার প্যারোলে মুক্তি মেলেনি। এই রাষ্ট্রটা কিভাবে এগোবে? এই রাষ্ট্রটা যদি এতটাই অমানবিক হয়, যত বড় আসামি হোক না কেন, তিনি যদি ফাঁসির আসামি হন, তবুও তো তার এরকম একটা মর্মস্পর্শী ঘটনার সময় প্যারোলে মুক্তি পাওয়াটা তার মানবিক অধিকার। তিনি একটি চিঠি লিখেছিলেন তার স্ত্রীর কাছে। চিঠির শেষ 2 লাইন এরকম: মায়ের দিকে খেয়াল রাখিস, ছেলেটাকেও কোলে নিতে পারলাম না, এটাই কষ্ট। একদিন হয়তো সাদ্দাম মুক্তি পাবে, কিন্তু ছেলেটাকে কোলে নিতে না পারার কষ্ট কোনোদিনও তার শেষ হবে না। দেখা হবে না প্রিয়তমা সহধর্মিণীর সাথেও। কিন্তু ঘটনাটা কি? চলুন একটু বাগেরহাট থেকে ঘুরে আসি, একটু যশোরের জেল গেটে যাই। ওখানে কি ঘটেছে, আদতে কি নির্মম ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা একটু জানার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাগেরহাটের কথা, বলছিলাম যশোর জেল গেটের কথা। ঘটনাটা চলুন একটু বিস্তারিত জানি। গণমাধ্যমের শিরোনাম দিয়ে শুরু করে কালের কণ্ঠ বলছে, মুক্তি মেলেনি ছাত্রলীগ সভাপতির, স্ত্রী সন্তানের লাশ গেল জেল গেটে। খবরের ভেতরে কি আছে, আসলে কি ঘটনা ঘটেছে, চলুন একটু আরও বিস্তারিত জানি। প্রায় 5 বছর তারা প্রেম করে বিয়ে করেছিলেন। কানিজ সুবর্ণা স্বর্ণালী তার নাম, কানিজ সুবর্ণা স্বর্ণালী, এবং বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। বাগেরহাট সদর উপজেলার সভাপতি যেহেতু তিনি, এটাই তার মূল অপরাধ। তাদের দাম্পত্য জীবনে জন্ম নেয় শেহজাদ হোসেন নাজিফ নামে ফুটফুটে একটি পুত্র সন্তান। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে কারাগারে যান জুয়েল হাসান সাদ্দাম। এর মধ্যে 9 মাস আগে জন্ম হয় তাদের একমাত্র সন্তান নাজিফের। জন্মের পর বাবার আদর থেকে বঞ্চিত হয় ছোট্ট নাজিফ। এমনকি সন্তানকে একবার কোলে নেয়ার তীব্র আকাঙ্ক্ষাও অপূর্ণ থেকে গেল সাদ্দামের। কারাগার থেকে স্ত্রীকে লেখা একটি চিঠিতে সন্তানকে কোলে নিতে না পারার গভীর বেদনার কথা উল্লেখ করেছিলেন সাদ্দাম, কিন্তু সেই আশা পূরণ হলো না তার। স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে না পারার হতাশা শেষ পর্যন্ত কেড়ে নিল একজন স্ত্রী, কানিজ সুবর্ণা স্বর্ণালী, ও তার শিশু সন্তানের জীবন। কিভাবে কেড়ে নিল? মা তার শিশু সন্তানকে পানিতে চুবিয়ে মেরেছে প্রথমে, তারপরে মা নিজে গলায় রশি দিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছে। মৃত্যুর পর তাদের মরদেহ দুটো দেখানোর জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। বাগেরহাটের এসপি, ডিসি,
তারা জানিয়েছেন যেহেতু সাদ্দাম যশোর জেলে রয়েছে সেহেতু তাদের কিচ্ছু করার নেই। যশোর কারাগারে যোগাযোগ করা হয়েছে, সেখান থেকে তারাও জানিয়েছে তাদের কিচ্ছু করার নেই। এই কারণে যে সাদ্দামের একমাত্র অপরাধ সে ছাত্রলীগের বাগেরহাটের একটা উপজেলার সভাপতি। আমি জানি না তার আর কি কি অপরাধ রয়েছে, কিংবা কোন হত্যা মামলার সে আসামি, কিংবা তার এই মামলার কোনো শাস্তি হয়েছে কিনা, তার মৃত্যুদণ্ড হয়েছে কিনা। মৃত্যুদণ্ডও যদি হয়ে যায় তবুও এরকম একটা নির্মম ঘটনার পরে তার তো অন্তত প্যারোলটা মানবিক অধিকার। যে অধিকারটা আজকে আমরা কেড়ে নিচ্ছি, কালকে আমার অধিকার আর একজন কেড়ে নেবে না, এর গ্যারেন্টিকে আমি দিতে পারি। আমরা এতটা নির্মম একটা সমাজ তৈরি করে ফেলেছি, যে সমাজে একজন পিতা তার যে সন্তান ভূমিষ্ঠ হওয়া চোখে দেখেননি, যে সন্তানের বয়স মাত্র 9 মাস, সেই সন্তানের সাথে শেষ দেখাটা করতে পারবেন না। যে স্ত্রীর সঙ্গে ভালোবেসে বিয়ে হয়েছে 5টা বছর আগে, যে স্ত্রী তার সন্তানকে লালন পালন করছে গত 9 মাস ধরে, বাবার অবর্তমানে বাবার স্নেহ দিয়ে যে স্ত্রী সন্তানকে লালন পালন করছে, সেই স্ত্রী কতটা ক্ষোভে, কতটা দুঃখে নিজেকে এবং নিজের সন্তানকে শেষ করে দেয়, সেরকম মুহূর্তের পরেও একজন সাদ্দামের প্যারোলে জামিন হয় না, কয়েকটা ঘন্টার জন্য তাকে বের হতে দেয়া হয় না, স্ত্রী এবং সন্তানের জানাজায় অংশ নিতে দেয়া হয় না, তাদের দাফন কাজে অংশ নিতে দেয়া হয় না। এই দেশটা কি আমরা চেয়েছিলাম? কিংবা 24-এর যে গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে ফ্যাসিস্টকে তাড়ালাম, সেই ফ্যাসিস্টকে যদি সত্যিই আমরা তাড়িয়ে থাকি, তাহলে আমরা এখন কোন সমাজটা তৈরি করতে চাই, যে সমাজে একজন পিতা কোনো ধরনের কোনো শাস্তি না হওয়া সত্ত্বেও শুধুমাত্র অভিযোগের আসামি হয়ে কারাগারে থাকা একজন পিতা তার সদ্য ভূমিষ্ঠ সন্তানের শেষ দেখাটা করার সৌভাগ্য তার হয় না। এরকম একটা সমাজ আমরা গড়ে ফেললাম। স্থানীয় লোকজনেরা অনেক কিছু বলছে, এটা মৃত্যু নাকি অপমৃত্যু, এটা কি, এরকম সন্দেহের কথা বলছে। আমরা পত্রিকাতে আর যেতে চাই না। অনেকে বলছেন যে এরকম একটা মিষ্টি ফুটফুটে একটা মেয়ে, এত মিষ্টি ফুটফুটে একটা বাচ্চা, তাদের এত সুখের একটা সংসার, কিন্তু কিভাবে কি হয়ে গেল তারা দিশে খুঁজে পাচ্ছেন না, দিশেহারা হয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে এই বিকেল থেকেই এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করলেই বিকেল থেকে শুধুমাত্র এই ফুটেজ, এই ছবি, এই ভিডিও চোখের সামনে আসছে। অতঃপর ঘটনার ভেতরে ঢুকতে গিয়ে যখন গুগল সার্চ করে কিংবা গণমাধ্যম সার্চ করে যখন জানা গেল যে প্রকৃত রহস্যটা এটা ওই আওয়ামী বাহিনীর কিংবা ছাত্রলীগ বাহিনীর কোনো প্রচার, প্রোপাগান্ডা, গুজব এগুলো না, এটা সরকার বিরোধী কোনো প্রোপাগান্ডা না, এটা সত্যিকার অর্থেই এই বাংলাদেশে ঘটেছে, তখন অবাক হতে হয়, তখন কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। এই বাংলাদেশটা আমরা চেয়েছিলাম, যে বাংলাদেশে এমনটা ঘটনা ঘটছে। এই ঘটনা যেটা ঘটল, এই ঘটনা পরবর্তীতে আর কার কার জন্য অপেক্ষা করছে? এই ঘটনায় কি শেষ হয়ে যাবে, নাকি এই ঘটনার ধারাবাহিকতা আরও বহু গুণ হয়ে একসময় ফিরে আসবে? সেদিন দেশটার অবস্থা কি হবে? যদি এরকম একটা সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনা ভবিষ্যতে 100টা 1000টা সাদ্দামের পরিণতিতে রূপান্তরিত হয়, তাহলে দেশটার অবস্থা কি হবে? সেই দেশটা কি আমরা প্রত্যাশা করি? কিংবা সেই দেশটা অর্জনের জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ, আমাদের পূর্ব প্রজন্মরা মুক্তিযুদ্ধ করেছিলেন, যারা রক্তের বিনিময়ে, সম্ভ্রমের বিনিময়ে এই দেশটা স্বাধীন করেছিলেন? একজন সর্বনিকৃষ্ট মানের আসামিরও তার এই অধিকারটুকু রয়েছে যে শেষ বেলায়, জীবনের অন্তিম মুহূর্তে এটুকু সে পাবে।
আমরা গত যে সরকারকে আমরা ফ্যাসিস্ট বলছি, স্বৈরাচার বলছি, এটা বলছি ওটা বলছি, সেই সরকারের আমলেও আমরা দেখেছি যাবজ্জীবন প্রাপ্ত আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত অপরাধে দণ্ডিত আসামিকেও প্যারোলে মুক্তি দেয়া হয়েছে তার সন্তানের জানাজায় অংশগ্রহণ করতে। তার চাইতেও ফ্যাসিস্ট হয়ে গেছি আমরা যদি হাসিনাকে ফ্যাসিস্ট বলি তাহলে তার চাইতেও ফ্যাসিস্ট আমরা হয়ে গেলাম। এর পরিণতিটা কি? এর পরিণতিটা কোন দিকে যাবে? কোথায় যাব? কোথায় গিয়ে ঠেকবে এটা? এমন বাংলাদেশ তো আমরা চাইনি, এমন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো আমরা চাইনি। এর শেষটা প্রয়োজন, আমার মনে হয় খুব প্রয়োজন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।